জুলাই সনদ ও গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মতভেদ দূর করার। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে। গণভোট নিয়ে বিএনপির বিপরীত অবস্থানে জামায়াত, সনদের আইনি ভিত্তি নিয়েও তীব্র মতবিরোধ দু দলের। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতির। জ্বালানি সংকটের মধ্যে আসছে গ্যাস ভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্র। ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ পরিশোধের বোঝা, অদক্ষ কেন্দ্র বাদ দেওয়ার পরামর্শ। বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যান্টগুলো, এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার। কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার রিঅর্গানাইজেশনটা করতে পারেন। ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেওয়া যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটর ব্যবহার কমে যায়। অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনকে ঘিরে অস্থির খাগড়াছড়ির বর্মাছড়ি, ব্যাহত সন্ত্রাস দমন কার্যক্রম, উস্কানির অভিযোগ ইউপিডিএফ এর বিরুদ্ধে। ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে। ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ে নানা অনিশ্চয়তা। কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও সিদ্ধান্ত বাস্তবায়নে নেই পদক্ষেপ, হতাশ দ্বীপের বাসিন্দারা। সিরিজ হেরেও বিশ্রামে টাইগাররা, ছুটির দিনেও ব্যস্ত সময় পার করলেন ড্যারেন সামির শিষ্যরা। আজ হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ লিটনদের সামনে। জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলে এখনও ঐক্যমতের সুযোগ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা। রিয়াজ রাহানের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 9 মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই। বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন, সংযোজন বিবেচনা করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে একটা বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেবেন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই, একমতই আছে। কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে। সুতরাং এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে, বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে।
জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টানাপোড়েন আছে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আইনজ্ঞরা বলছেন, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, যদি প্রাইম মিনিস্টার হোক, প্রধান উপদেষ্টা হোক, তারা চাইলেই চাওয়া মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা কনস্টিটিউশনে ঢুকে না। মনে রাখতে হবে যে কনস্টিটিউশনে ঢুকতে হলে কোনো বিষয়, তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয়। পৃথিবীতে এরকম কোনো বিধান নাই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না হয়, পাস হয় পার্লামেন্টে, তো অটোমেটিক্যালি ঢুকে যাবে কনস্টিটিউশনের মধ্যে, এরকম কোনো বিধান নাই। সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান, সংসদের 2/3 মতামত ছাড়া গণভোটের কোনো কার্যকারিতা থাকে না। নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না। কারণ গণভোটের প্রশ্নটা আসবে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা আইন পাশ, একটা বিল আকারে তার সম্মতি দেবে। সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে, তার আগে না। সুতরাং নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক, উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর। কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে, তবে আবার নতুন করে গণভোটের জন্য পাঠাতে হবে। মত দ্বিমতের বিতর্কে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে রাজনৈতিক দলগুলোর নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। পরিস্থিতির একটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে একপেশে জবরদস্তিমূলক ও চাপিয়ে দেয়া বলে মনে করে বিএনপি, যা অর্থহীন, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথেও দেখা করা হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত প্রস্তাব বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনও আস্থাশীল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। লিখিত বক্তব্যে মহাসচিব জানান, জুলাই সনদ স্বাক্ষরের পর অগোচরে অঙ্গীকারনামায় কয়েক দফায় সংশোধন করা হয়েছে। গণভোটের জন্য তৈরি প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট। এছাড়া সাংবিধানিকভাবে ইসি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত নয় বলেও জানায় দলটি। কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি। ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার। ঐক্যমত্য কমিশনের চাপিয়ে দেওয়া প্রস্তাবকে প্রহসন উল্লেখ করে নির্বাচনের দিন ছাড়া গণভোট না মানার শক্ত অবস্থান জানান বিএনপি মহাসচিব। বললেন, সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার কেবলই রাষ্ট্রপতির। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দল সংশয় প্রকাশ করলেও বিএনপি এখনও আস্থাশীল সরকার প্রধানের প্রতিশ্রুতির উপর। চলমান সংকট নিরসনে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথাও বলেন মির্জা ফখরুল। এখানে নালিশের কিছু নেই। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্লিজ জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। আমাদের কাছে কোনো দোয়াশা নেই। আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন
এবং ফেব্রুয়ারিতেই মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত যে তার সময় আছে তাই নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতের নেতৃত্বে কয়েকটি দল নানা কর্মসূচি অব্যাহত রাখলেও বিএনপি ধৈর্যের সাথে দায়িত্বশীল আচরণ করতে চায় বলে জানান মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, না হলে জগা খিচুড়ি হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেছেন, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় তার দল। আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইসি অভিমুখে যাত্রা। নির্বাচন কমিশন ভবনে দলগুলোর প্রতিনিধিরা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে, তুলে দেন নিজেদের দাবি দেওয়ার স্মারকলিপি। জানান, দাবি আদায় না হলে আগামী 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণা দেবেন তারা। জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমাদের সহযোগিতা কামনা করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। বিকেলে সমসাময়িক নানা বিষয়ে মগবাজারের আলফালাহ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাতে ইসলামী। ব্রিফিংয়ে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে নয়, গণভোট অবশ্যই আগে হতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো সবসময় হইতে পারে না, তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগা খিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। তাহের বলেন, গণভোট নিয়ে সময় ক্ষেপণের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে, কাল বিলম্ব না করে জুলাই সনদের আদেশ জারি করার দাবি জানান তিনি। চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায়ও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। নোট অফ ডিসেন্ট রাখতে গেলে সব পয়েন্ট ধরে ধরে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। দাবি করেন, সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। তারা নোট অফ ডিসেন্ট বলছে, এগুলো যদি সন্নিবেশিত হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গ্যাস নেই, তবুও হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে পুরনো কেন্দ্রগুলোই বসে আছে দিনের পর দিন। কেন্দ্র ভাড়া বাবদ এরা নিচ্ছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অদক্ষ কেন্দ্রগুলো বাদ দিয়ে নতুন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হলে সংকট কাটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি নতুন করে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন না দেওয়ারও পরামর্শ তাদের। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। ময়মনসিংহের এই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে প্রায় 2 যুগ ধরে। সক্ষমতা 210 মেগাওয়াট হলেও চলতি সপ্তাহে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এই কেন্দ্রটির জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করা গেলেও পাশেই নির্মাণাধীন 360 মেগাওয়াটের আরও একটি কেন্দ্র। আগামী বছরের জুনে বাণিজ্যিক উৎপাদনে যাবে নতুন কেন্দ্রটি। এটি নির্মাণে ব্যয় হচ্ছে 2176 কোটি টাকা। পুরাতন আর নতুন এই কেন্দ্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে আলাদা একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে 553 কোটি টাকা ব্যয়ে। যেখানে গ্যাসেরই নিশ্চয়তা নেই, সেখানে হাজার কোটি টাকার এসব প্রকল্প জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। পিডিবির নথি বলছে 95 ভাগের বেশি কাজ শেষ। 409 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 4, 156 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 3। এই কেন্দ্রগুলোর জন্য দরকার হবে বাড়তি গ্যাস।
এরই মধ্যে মেঘনাঘাটে চালু 584 মেগাওয়াটের ইউনিক, 583 মেগাওয়াটের সামিট এবং 718 মেগাওয়াটের জেরার বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে ধুঁকছে। বিতরণ সংস্থা তিতাসের অধীনে থাকা 15টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রয়োজন 900 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংস্থাটি পায় 227 মিলিয়ন ঘনফুট। এই গ্যাস পিডিবির দেয়া মেরিট অর্ডার অনুযায়ী বিতরণ করে সংস্থাটি। এই মুহূর্তে সরকার বিদ্যুতে বাড়াতে খুব বেশি আগ্রহী না, কারণ শিল্পরা চাচ্ছে যে আমাদের রেট বাড়ুক, কিন্তু আমাকে গ্যাস দিতে হবে, যার জন্য শিল্পকে একটু প্রায়োরিটি ব্যবস্থা রাখছে গভর্নমেন্ট। চাইলেও বিদ্যুৎকে এখন যদি দেওয়া সম্ভব হয় দিতে চাচ্ছে না, কারণ হলো তাহলে শিল্পে গ্যাসটা শর্ট পড়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে রাখলে গুনতে হয় ক্যাপাসিটি চার্জ। 2023 সালের 5 সেপ্টেম্বর সংসদে তৎকালীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী এই পরিমাণটি কমপক্ষে 1,04,000 কোটি টাকা। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 44% অর্থাৎ প্রায় 12,000 মেগাওয়াট উৎপাদন করে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো। এসব কেন্দ্র চালাতে দৈনিক প্রায় 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার হয়, কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেক। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম তাদের গবেষণা অনুযায়ী 2040 সালের মধ্যে কোনোভাবেই বিদ্যুতের চাহিদা 35,000 মেগাওয়াটের বেশি হবে না। সেখানে কল্পিত চাহিদা তৈরির মাধ্যমে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যানগুলো, এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার। যেগুলো কিনা অপেক্ষাকৃত বেশি এফিসিয়েন্সিতে অথবা কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার রিঅর্গানাইজেশন করতে পারেন। বিদ্যুৎ খাতে একটা আমরা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি। আগামী রাজনৈতিক সরকার এসে নতুন করে যাতে আর কোনো এই নবায়নযোগ্য জ্বালানির বাইরে যাতে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক কোনো যাতে বিদ্যুৎ কেন্দ্র তারা না দেন। বাংলাদেশে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আইফা বলছে, দেশে সরকারি কেন্দ্রের থেকে স্বতন্ত্র কেন্দ্রের বিদ্যুতের গড় দাম দ্বিগুণ। ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেওয়া যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটর ব্যবহার কমে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে বসিয়ে রেখে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া সেটার পরিমাণ কমাতে পারি। অন্যদিকে আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের যে ইনএফিশিয়েন্ট কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, মোস্ট ইনএফিশিয়েন্ট এবং সবচেয়ে এক্সপেন্সিভ যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউটের কথা চিন্তা করতে পারি। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহে সরকারের নীতি আর বসে থাকা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের পরিকল্পনা জানতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে জানতে চাইলেও সাড়া দেননি তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। উত্তরের প্রকৃতি জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, আবহাওয়ার পরিবর্তনের আমেজ কেমন দেখছেন? দেবাশিস, আবহাওয়ার পরিবর্তন যেটি দেখছি সেটি হচ্ছে যে সকালে কুয়াশা থাকছে, শীতল বাতাস বইছে, অর্থাৎ হেমন্তের প্রকৃতিতে যেরকম প্রকৃতি দেখা যায় ঠিক সেই রকমই অবস্থা। গত দুদিন ধরে এই অঞ্চলে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে শীতের কিছুটা প্রকোপ বেড়েছে, অর্থাৎ আগে যেরকম একটু মৃদুমন্দু হাওয়া বা সকালবেলা যেরকম ঝলমলে প্রকৃতি থাকতো এখন সেটির কিছুটা পরিবর্তন। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে দেখবেন এখনো কিন্তু 8টা পার হয়ে গেছে, তারপরেও কুয়াশা কাটেনি, অর্থাৎ সকাল সকাল এরকম কুয়াশাচ্ছন্ন প্রকৃতি থাকছে, শীতের যে শীতল বাতাস সেটি বইছে এবং সামনের দিনে যে শীত আসছে সেটি আসলে আমরা কিন্তু টের পাচ্ছি। এই অঞ্চলের মানুষ, বিশেষ করে রংপুর, রাজশাহী অঞ্চলের মানুষ, তারা টের পাচ্ছেন যে খুব শিগগিরই আসলে শীত জেঁকে বসবে এবং এই অঞ্চলে শীত জেঁকে বসলে যেটি হয় যে মানুষের দুর্ভোগ বাড়ে, প্রকৃতিতে এক ধরনের প্রভাব পড়ে, সেটির একটা প্রস্তুতি কিন্তু এই মুহূর্তেই নিতে হবে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে যেমন মানুষকে নিতে হবে তেমনি কিন্তু ফসলেরও সেই প্রস্তুতি থাকতে হবে, অর্থাৎ চাষিরা নতুন নতুন ফসল বুনবেন এবং সেই ফসলগুলো শীতের যে ফসলগুলো বিশেষ করে সবজি চাষ সেগুলো কিন্তু শুরু হবে এবং শীতের সবজিগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এরকম। তো গত দুদিনের বৃষ্টিতে এখনো কিন্তু সেই রেশ আছে, অর্থাৎ মৃদু বৃষ্টি পড়ছে
এরকমই কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে আসলে যে শীত আসছে এবং উত্তরের প্রকৃতিতে একটি পরিবর্তন হচ্ছে সেটি বেশ জানান দিচ্ছে। বিশেষ করে ভোর থেকে দারুণ কুয়াশা পড়ছে এবং রাত্রে কিছুটা ঠান্ডা, আবার সূর্য ওঠার পরে কিছুটা উষ্ণতা পাওয়া যাচ্ছে, এরকম প্রকৃতি। দেবাশিস, ধন্যবাদ ছোটন যুক্ত হবার জন্য। পাহাড়ে বাধার মুখে পড়েছে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম। সন্ত্রাস দমনে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনকে ঘিরে উত্তপ্ত খাগড়াছড়ির বর্মাছড়ি। সেনাবাহিনী ও প্রশাসনের দাবি, কৌশলে পাহাড়িদের ভুল বুঝিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। অপারেশন উত্তরণ অভিযান থামাতে তৎপর তারা। কোনো ক্ষতি করেছে আজ পর্যন্ত? আমি শান্তিতে আছি বলতেছি। তা ভালো তো, আমরাও তো শান্তিতেই আছি। সশস্ত্র সন্ত্রাসীদের গোপন তৎপরতা বন্ধে সম্প্রতি খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ির বর্মাছড়ির গহীন অরণ্যে অস্থায়ী সেনা ক্যাম্প করতে গেলে এভাবেই বাধার মুখে পড়ে সেনাবাহিনী। সমস্যাটা তো বলতে হবে। অনেক সমস্যা এখানে লেখা আছে স্যার, আমরা মুখে মূলত খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে এই বর্মাছড়ির অবস্থান। দুর্গম পাহাড়ি এলাকা যেখানে সশস্ত্র কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা হয় বলে দাবি সেনাবাহিনীর। সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে। পাহাড়িদের জায়গা দখল করে অস্থায়ী সেনা ক্যাম্প বানানো হচ্ছে এমন অপপ্রচার চালিয়ে স্থানীয়দের উস্কে দেয় ইউপিডিএফ। সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে খিরাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয়দের সাথে বৈঠক করে সেনাবাহিনী ও প্রশাসন। 622 নম্বর যে জায়গার কথা বলতেছেন, সেই জায়গাটা রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের ডকুমেন্টসে এবং কাগজ এবং পেপারসে দেখা যাচ্ছে। কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর দাবি যে ক্যাম্প চাচ্ছে না তারা, ওনারা অন্য জায়গায় গিয়ে এই যে আভিযানিক যে কার্যক্রম আছে ওটা পরিচালনা করবেন। এলাকাবাসীর দাবি আপনারা মেনে নেন। ক্যাম্পটি রিজার্ভ ফরেস্টের আওতাধীন জমিতে স্থাপন হলেও পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশের দাবি এটি বিহারের জায়গা। তবে কোনো দলিল বা নথিপত্র দেখাতে পারেনি কেউ। ওটা বনবিভাগে পড়ে না মনে হয়, কারণ ওই বাক্সুরির পশ্চিম পার্সেন্টে ওটা আমার যে জানার মতো আর কি, ওইদিকে তো বনবিহারে এটা তো হিল ট্যাক্সের ভিতরে পড়েছে। ইউপিডিএফ সহ আঞ্চলিক সশস্ত্র দলগুলোর অপরাধ দমনে 18 অক্টোবর থেকে বর্মাছড়িতে সেনা অভিযান শুরু হয়। এজন্য স্থাপন করা অস্থায়ী ক্যাম্পটি সংরক্ষিত বনাঞ্চলের খিরাম অংশে, যা বর্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে 500 মিটার পশ্চিমে অবস্থিত। সেনা অভিযানের মুখে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা বর্মাছড়ি ছেড়ে কালাপাহাড় এবং ফটিকছড়ির দুর্গম অঞ্চলে অবস্থান নেয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নভেম্বরের প্রথম দিন থেকেই পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানেই পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনো সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশাজনক, ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময়
এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে হবে। আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনে 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিমপাড়া খ্যাত এই বীজটিতে আমার পেছনে অসংখ্য কটেজ ছিল, যার একটিও এখন অবশিষ্ট নেই। অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস, সেখানেও তালাবদ্ধ। সেন্ট মার্টিনবাসী বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে, যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, পশ্চিমপাড়া, সেন্ট মার্টিন, টেকনাফ। কুড়িগ্রামের রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে। আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধেই। দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি। সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী। তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যত্র। ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে 5 বার চাল বিক্রি করে সরকার। ডিলারের মাধ্যমে 15 টাকা দরে জনপ্রতি কিনতে পারেন 30 কেজি চাল। এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি সরকারি একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় 2টি ট্রাক আটকে দেয় স্থানীয়রা। প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল। গরু ছাগলটা খাওয়াই দিছি, মানুষে খাওয়ার মতো চাল দেনা আর কি দেনা। ডিসি ফুডের লোকজন গেছিল, আপনার দুদকের লোকজন গেছিল, আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু দেখা গেছে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি, জানাইছি, কিন্তু এর কোনো উপকার হয় নাই। 2022 সালের ডিসেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত রৌমারী খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন মুহাম্মদ শহীদুল্লাহ। অভিযোগ, তিনি গুদামজাত করেছেন বিপুল পরিমাণ পচা চাল। শুধু তাই নয়, অস্তিত্বহীন মিল চাতালের নামে চালের টাকা আত্মসাৎ, সিন্ডিকেট পরিচালনা সহ নানা অভিযোগেই অভিযুক্ত তিনি। রৌমারী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, সে রৌমারী খাদ্য গুদামে জয়েন করার পর থেকে তার অনিয়ম কিছু আমাদের মিল মালিকের বিল দেয় না, আত্মসাৎ করে, বিল না দিয়ে টাকা আত্মসাৎ করে চাউল দেয়, আবার চাউল টাকা ফেরত দেয় না। এর জন্য দায়ী স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিল মালিকরা ও ডিলাররা। যমুনার অনুসন্ধানে প্রমাণ মিলেছে কুড়িগ্রাম ও ময়মনসিংহে শহীদুল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার লেনদেনের। কেবল চলতি বছরের 25 মে থেকে 27 জুন পর্যন্ত ওই হিসাব নম্বরে 96 লাখ টাকা জমা ও উত্তোলন হয়। একজন সরকারি কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে কোটি টাকার লেনদেন অস্বাভাবিক বলছেন সচেতন মহল। সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী যেই হোক না কেন, ব্যাংকে কয়েক মাসের ব্যবধানে প্রায় কোটি টাকার লেনদেন, এটা একটা অস্বাভাবিক বিষয়। এই টাকার উৎস কোথায় এটি জানা বা বের করা খুবই দরকার। এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই গুদাম কর্মকর্তার উত্তর, এসবের কিছুই জানেন না তিনি। নিম্নমানের চাল বিতরণে কোনো দায় নেই তার। এটা আমার গোডাউনের চাল না, আমাদের রৌমারী খাদ্য গোডাউনের চাল না,
এটা হলো এই চালটা হলো আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি, এখন বাইরে যাওয়ার পর আমার এই কথা ঠিক না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট কেউ। এখন সবেমাত্র আসছি, বৌমারির হাবভাব কিছুই বুঝতেছি না। বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে এক চালকল মালিক আদালতে মামলা করেন। তবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শহীদুল্লাহকে বদলি করা হয় দিনাজপুরের বিরামপুর উপজেলায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খেলতে গিয়ে আর ফেরেনি শিশু আদিবা। নিখোঁজের 7 দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পাড় গ্রামের একটি পুকুরে ভেসে ওঠে কন্যা শিশুর মরদেহ। কেন এই নির্মমতা, এমন প্রশ্ন স্বজন আর প্রতিবেশীদের। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। আর কেউ বায়না ধরবে না বাবার কাছে, একরাশ হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে। বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য। গত 24শে অক্টোবরের ঘটনা। মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ। সে দেখাই শেষ। এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি। বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ। তুমি থাকো, আবু বাজার করে আসছি আইসা মাইয়ার খোঁজ পাই না। মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না, এখানে বাসার পাশে এই জায়গাটা আছে না, এই জায়গায় খেলতে গেছে। হয়তো 10-15 মিনিট পরে মায়ে খোঁজ করছে, মাইয়া কই আইসা আর মাইয়ার কোনো তথ্য পায় না, খোঁজা পায় না। স্বজনরা জানান, আদিবা নিখোঁজের পর অপরিচিত একাধিক নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল। এক পর্যায়ে টাকা দেওয়ার উদ্যোগও নেয় তারা, কিন্তু তা আর হয়নি। সবার একটাই প্রশ্ন, কি দোষ ছিল অবুঝ শিশুটির? কিছু নাম্বার থেকেও আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, দিলে আমরা দিয়ে দেবো। আমরা এটাও চেষ্টা করছি যে আমরা টাকা দিয়ে দিলেও আমাদের মেয়ে ফেরত চাই। এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্ঘাতভাবে হত্যা, এটা হত্যা করাই হয়েছে। কারোর সাথে শত্রুতা নাই যে শত্রুতার কারণে এরকমটা করছে, এটা জানি না যে এই কাজটা করছে সে কোন উদ্দেশ্যে করছে। ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ। পিলারের সাথে তার রশিটা বেঁধে লাশটা পুকুরে পড়ে ফেলে রাখা হয়েছে। তো ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে এটি একটি হত্যাকাণ্ড। আর এ বিষয়ে আমরা কাজ করতেছি এবং ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় ব্যস্ত সড়কের পাশে খোলা জায়গায়। এতে দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দা ও এই পথে যাতায়াতকারীরা। ময়লার ভাগাড়ের আশেপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি সমাধান। ব্যানারে স্পষ্ট লেখা, এখানে ময়লা ফেলা নিষেধ, অথচ বাস্তবে উল্টো চিত্র। ব্যানারের নিচেই গড়ে উঠেছে খুলনা নগরীর অন্যতম বড় বর্জ্যের ভাগাড়। দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলই দায়। খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারী সড়ক। গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের বিভাগীয় শহরে যাতায়াত করতে হয় এই একটি সড়ক দিয়েই। তবে এখানে মূল সড়কের ওপরই গড়ে উঠেছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। বিভিন্ন স্থান থেকে ময়লা এনে জড়ো করা হয়, অথচ রাস্তার পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এই গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় বমি পর্যন্ত চলে আসে। রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক, বাচ্চারা হোক, বয়স্ক লোক, সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত। তিনি 50 বার যাই আসে, 50 বার ওই লিভার উল্টে যায় আর পাল্টে যাচ্ছে। এছাড়া ময়লা বহনের গাড়ি ও ভ্যানের কারণে সড়কের এই অংশে দেখা দেয় যানজট। বছরের পর বছর ধরে এভাবে ময়লা আবর্জনা ডাম্পিং করায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিড়ম্বনায় পড়েছে আশেপাশের দোকানিরাও। জীবিকার তাগিদে নিরুপায় হয়েই থাকতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে। ডাস্টবিনের কারণে আমাদের বেচা কেনা তো হয় না, কাস্টমারও আসে না, বহুত কষ্ট। 1 ঘন্টা 2 ঘন্টা লাগে পার হইতে আর যাইতে। এখানে যে ডাস্টবিন যেটা
এটা আমাদের পোস্টের ঠিক সন্নিকটে। এটার যে ময়লার যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে আমাদের ডিউটি করতে খুব কষ্ট হয়। খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখায় ছড়াচ্ছে রোগবালাই, তবু যেন দেখার কেউ নেই। যাদের পরিবেশ রক্ষার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে পরিবেশ রক্ষা না করে এবং তারা যদি এই দায়িত্ব পালন না করে, তাহলেই জনগণের দুর্ভোগের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবং জনগণের অশান্তির কারণ হয়। পরিবেশ দূষণের কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। দুই পক্ষেরই আসছে আমাদের কাছে আবেদন, সেটা হচ্ছে কন্টেনারটা সরানোর জন্য এক পক্ষ, কন্টেনার রাখার জন্য। যার কারণে আমাদের ওখানে আমরা সুপারভাইজারকে নিয়োগ করেছি যে ওইখানে আসলে কোনটা হলে তারা আসলেই জনগণ সুবিধা পাবে, এটা আমাদের জানা দরকার। অতি গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার যানবাহন। জারিন অর্নি, যমুনা নিউজ। হাঁটতে হাঁটতে যেন ক্লান্ত বাংলাদেশ ক্রিকেট দল। হারের বৃত্তে বন্দী সিমন্সের দল, অথচ অনুশীলন না করে বিশ্রামে ক্রিকেটাররা। ঘুরে দাঁড়ানোর স্প্রিয়া যেমন মাঠে দেখা যায় না, ঠিক তেমনি ম্যাচের আগে অনুশীলনেও দেখা মেলেনি ফিরে আসার তাগিদ। অথচ সিরিজ জয় নিশ্চিত করার পরও ক্যারিবীয়রা ঠিকই করছে ট্রেনিং। এবার ঘরের মাঠে হোয়াইট ওয়াশের বদলা নিতে চায় ড্যারেন স্যামির দল। চট্টগ্রাম থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। মিরপুরের হোম অফ ক্রিকেটে গেলে সাত সকালে মুশফিকুর রহিমের আগমন আর তার অনুশীলন করার চিত্রটা নিয়মিত। যখন তার ফরম্যাটের খেলা থাকে না, অন্যরা বিশ্রামে, তখনও মাঠে ঘাম ঝরান মুশি। তাই তো তিনি দেশের অন্যতম সেরা ব্যাটার। সাকিব আল হাসানের কথাই দেখুন, খারাপ ফর্মে থাকলে কি কঠোর পরিশ্রম করেন তিনি। প্রয়োজনে বিদেশ থেকে 2 দিনের জন্য দেশে এসে প্রিয় কোচের সঙ্গে ট্রেনিং করেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যক্তিগত কোচ নিয়ে গিয়ে অনুশীলন করে খুঁজে পেয়েছেন ক্যারিয়ার সেরা ছন্দ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটি সাকিব মুশফিকরা বিশ্বাস করতেন, মানতেন। তবে এই প্রবাদকে থোড়াই কেয়ার করেন বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটার আর কোচিং স্টাফরা। টানা হাঁটছে দল, অথচ বিশ্রাম নিতে নিতেই টিম হোটেলে ক্লান্ত লিটন দাসের দল। শুধু তাই নয়, ব্যক্তি উদ্যোগে কিংবা ঐচ্ছিক সেশনেও কেউ আসেনি সাগরিকার স্টেডিয়ামে। হোটেলে বসে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সময় পার করেছে ফিল সিমন্সরা। অথচ 24 অক্টোবর চট্টগ্রামে আসার পর থেকেই প্রতিদিন অনুশীলন করে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টানা 2 ম্যাচের জয়ের মাঝের দিনগুলোতেও ছিল ঐচ্ছিক সেশন, যেখানে ম্যাচ না খেলা ক্রিকেটারদের পাশাপাশি মূল একাদশের কিছু ক্রিকেটারও সামিল হয়েছিল। সিরিজ জয় নিশ্চিত হয়েছে ক্যারিবিয়ানদের, তাই তো দলটির শারীরিক ভাষাতেও এসেছে পরিবর্তন। ফুরফুরে মেজাজে থাকা স্যামির দল স্পিকারে গান বাজিয়ে সেরেছেন ট্রেনিং। গত বছর ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবার বদলাটা এবার নিতে চায় অতিথিরা। I don't think I was there, but it's definitely, if we get that chance to give them free meal, I think we'll definitely take it. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ফকিরপুর ইয়াং ম্যানস ও বসুন্ধরা কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2022-23 মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলে যাওয়া ইরানি ফুটবলার মিসাম শাহর বকেয়া পাওনার অভিযোগের ভিত্তিতে দেয়া হয় নিষেধাজ্ঞা। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় ফিফায় অভিযোগ করেন তিনি। মিসামের অভিযোগ আমলে নিয়ে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আসে ফিফার পক্ষ থেকে। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। জরিমানা সহ ইরানি এই ফুটবলারের বকেয়া বেতনের পরিমাণ $60,000 মার্কিন। উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে স্পেনের একটি আদালতের সর্বশেষ রায়ের পর নিজেদের অবস্থান জানিয়েছে লস ব্ল্যাঙ্কোস। দাবিকৃত ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে 450 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 63,000 কোটি টাকারও বেশি। এর আগে সুপার লিগের পরিকল্পনা আটকে দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতার আইন উয়েফা ভঙ্গ করেছে বলে এর আগে দেয়া হয় রায়। সেই রায়ের বিরুদ্ধে করা উয়েফা আপিল করলে বুধবার মাদ্রিদের প্রাদেশিক আদালত তা খারিজ করে দেন। একই আদালত স্প্যানিশ লিগ, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিলও খারিজ করে দেন।
ভয়ানক আগুনে পুড়ছে করাচির একটি টায়ার কারখানা। 15 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। ছড়িয়ে পড়েছে আশেপাশের কারখানা ও গুদামে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কমপক্ষে 13টি ইউনিট। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তীব্র বাতাস থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে অনেককে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কারখানাটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইস্তাম্বুলে পুনরায় শান্তি আলোচনায় বসেছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারও যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে দুপক্ষ। যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আঙ্কারা। সীমান্ত ইস্যুতে দুদেশের বেশিরভাগ সমস্যা সফলভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে বলে উল্লেখ করা হয় এতে। এর আগে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব সহ মধ্যস্থতাকারীরা শান্তি আলোচনায় বসেন। একদিন আগে ব্যর্থ হয় ইসলামাবাদ কাবুল শান্তি আলোচনা। আরও 2 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয় মরদেহগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতরও বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে মরদেহগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হয়েছে। এ নিয়ে তেল আবিবকে মোট 15 মৃত জিম্মির দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে হামাস। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 28 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি, কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগছে। দীর্ঘ 33 বছর পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা ডিভাইডার। 1992 সালের সেপ্টেম্বরে অপারেশন জুলিনের অংশ হিসেবে ঘটানো হয়েছিল ভূগর্ভস্থ এই বিস্ফোরণ। এই টেস্টের ঠিক পরেই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের একটি স্থগিতাদেশ স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয় সব ধরনের পারমাণবিক পরীক্ষা। সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। তবে রাশিয়ার সাথে রাজনৈতিক উত্তেজনার জেরে আবারও নিউক্লিয়ার টেস্টিং শুরুর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 1992 সালের 23 সেপ্টেম্বর নেভাডা টেস্ট সাইটে চালানো হয় যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক পরীক্ষা ডিভাইডার। এটি ছিল মার্কিন ইতিহাসে 1054তম পারমাণবিক পরীক্ষা। এই নিউক্লিয়ার টেস্টটি ছিল 1991 সালের অক্টোবর থেকে শুরু হওয়া অপারেশন জুলিনের অংশ। উদ্দেশ্য ছিল দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে থাকা অস্ত্রগুলোর কার্যকারিতা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা যাচাই করা। পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রটি তৈরি করেছিল লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি, যেখানে তৈরি করা হয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র। পরীক্ষাটি চালানো হয় ভূগর্ভে, যাতে তেজস্ক্রিয় পদার্থের ছড়িয়ে পড়া রোধ করা যায়। ডিভাইসটির শক্তি ছিল প্রায় 5 কিলোটন। স্থানীয় সময় বিকেল 3টা 4 মিনিটে পরিকল্পিতভাবে ঘটানো হয় বিস্ফোরণ। 1991 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধ শেষ হলে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার গুরুত্ব কমে যায়। 1992 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর একটি স্থগিতাদেশ স্বাক্ষর করেন। এর মাধ্যমেই বন্ধ হয়ে যায় ওয়াশিংটনের সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা, কারণ বায়ুমণ্ডলীয় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ হয়েছিল এরও অনেক আগে। এই ঘটনার পর 1994 সালে যুক্তরাষ্ট্র চালু করে স্টকপাইল স্টিওয়ার্ডশিপ প্রোগ্রাম, যেখানে বাস্তব বিস্ফোরণ ছাড়াই কম্পিউটার সিমুলেশন, হাই স্পিড কম্পিউটিং ও উন্নত বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা। ফলে এরপর আর কখনো নতুন কোনো নিউক্লিয়ার টেস্টের প্রয়োজন পড়েনি। কিন্তু এবার প্রায় 30 বছর পর ফের পারমাণবিক পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে চলমান উত্তেজনার জেরেই এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে নতুন এক পারমাণবিক প্রতিযোগিতার সূচনা, যা হয়ে উঠবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।